কি হচ্ছে বাংলাদেশে? এই তো কয়েক মাস আগে বাংলাদেশে ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠল শেখ হাসিনাকে সরানোর জন্য। শেখ হাসিনার বাড়ির সামনে গণ অভ্যুত্থান হয়ে গেল এবং আন্দোলনে আন্দোলনে তুলকালাম জুলাই আন্দোলন যেটা বলা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আপনারাই আখ্যা দিয়েছিলেন স্বৈরাচারী শেখ হাসিনা, দুর্নীতিবাজ শেখ হাসিনা। সেই হাসিনাকে তাড়ানো গেল বাংলাদেশ থেকে, কিন্তু সেই পুরনো ছবি আবার ফিরে এলো কোথায়? সেই রাজপথে, বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে। মোহাম্মদ ইউনূসকে বসিয়েছিলেন এই ছাত্র নেতারাই, মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে বসিয়েছিলেন এই ছাত্র নেতারাই। মাত্র 5 থেকে 6 মাস সেই একই ছবির পুনরাবৃত্তি। মাত্র 5 থেকে 6 মাসের মধ্যেই আবার ছাত্র আন্দোলন রাস্তায়, আবার স্লোগান উঠল। এবং শুধু তাই নয়, প্রধান উপদেষ্টাকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানো, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া, এই সমস্ত কিছু থাকলো। তার মধ্যে আবার নেতাদের কথায় উঠে এলো হাসিনাকে ফেলে দেওয়াটা, হাসিনার সরকারকে ফেলে দেওয়াটা কি ভুল ছিল? এই সন্দেহ উঠে এলো তাদের মধ্যে। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? আপনারা ভালো বাংলাদেশ চেয়েছিলেন, অর্থনীতির দিক থেকে মজবুত বাংলাদেশ চেয়েছিলেন, কারণ দুর্নীতিবাজ হাসিনা ছিলেন। দুর্নীতি করে করে আপনাদের সাধারণ মানুষের অবস্থা খারাপ করে দিয়েছিলেন, আর্থিক অবস্থা আরো খারাপ করে দিয়েছিল হাসিনা সরকার, আপনারাই অভিযোগ করেছিলেন। মোদ্দা কথা হলো, আপনারা যে আশা নিয়ে, অর্থাৎ বাংলাদেশের মানুষ যে আশা নিয়ে, বাংলাদেশের ছাত্ররা যে আশা নিয়ে মোহাম্মদ ইউনূসকে বসিয়েছিল, আজকে তার মানে লবডঙ্কা। শুধু ভারত বিদ্বেষী কথা বলে তো কিছু হয় না, শুধু ভারত বিদ্বেষী কথা বলে তো পেটের ভাত হয় না, শুধু ভারত বিদ্বেষী কথা বললেই তো আপনাদের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন ঘটবে, এরকমটা হতে পারে না। শুধু ভারত বিদ্বেষী কথা বলে আক্রমণ করে কলকাতা দখল করে নেব, আগরতলা দখল করে নেব, এই কথা বলে তো আর অর্থনীতি তৃতীয় স্থানে, বিশ্বের তৃতীয় স্থানে আসা যায় না। 5 মাসেই যা অবস্থা হয়েছে তাতে মানুষের নাভিশ্বাস উঠেছে, খেতে পড়তে নাভিশ্বাস উঠেছে। আপনারা যে আশা করেছিলেন আর্থিক অবস্থার সুরাহা হবে, আপনারা আশা করেছিলেন বাংলাদেশে উন্নয়ন হবে, সেগুলো একটাও হয়নি বলেই আজকে বাধ্য হয়েছেন গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন, গণ অভ্যুত্থানে হাসিনার পুলিশের দ্বারা যারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তাদেরকে নিয়ে এসে আবার সেই প্রধান উপদেষ্টার ঘরের সামনে আন্দোলনে নামতে। তার মানে বিচারও পাননি, অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ ঠিকঠাক হয়নি, কোনোভাবেই ঠিকঠাক হয়নি। কারণ একটা তথ্য দেব, বিস্ফোরক তথ্য, এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের উন্নয়ন স্তব্ধ শুধু হয়ে যায়নি, এইভাবে একেবারে মুখ থুবড়ে পড়েছে বলা যায়। আর সেই কারণেই আজকে আপনারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। আবার রাস্তায় আগুন, স্লোগান, মিছিল সব নিয়ে আপনারা একেবারে রাস্তায় জোরদার আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। কি তথ্য দেব বলছিলাম না, একটা তথ্য দেব। এই মুহূর্তে একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরি, তা হচ্ছে একেবারে বাংলাদেশ সরকার বলছে এই মাত্র 5-6 মাসে ঘাটতি কত? 58,000 কোটি টাকা ঘাটতি। বাংলাদেশে মাত্র 6 মাসে 58,000 কোটি টাকা ঘাটতি। এই ঘাটতি দিয়েই বোঝা যায় সাধারণ মানুষের নাভিশ্বাস কোন পর্যায়ে পৌঁছেছে। এই ঘাটতি দিয়েই বোঝা যায় একটা দেশের অর্থনীতি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। তার সঙ্গে সঙ্গে আমেরিকা, সুইজারল্যান্ড সব বন্ধ হয়ে গেছে, সমস্ত সরকারি সাহায্য বন্ধ, ওই দেশের বিদেশের অর্থনৈতিক সমস্ত সাহায্য বন্ধ। এই সাহায্য বন্ধের পর তো এই কয়েকদিন আগে সাহায্য বন্ধ হলো, কিন্তু তার আগে আইন শৃঙ্খলা একেবারে ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গিয়েছিল। আইন শৃঙ্খলা ভয়ঙ্কর অবস্থায় যখন পৌঁছবে, তখন ব্যবসা বাণিজ্য বলে কিছু থাকবে না। ব্যবসা বাণিজ্য মার খেয়েছে বলেই আজকে 58,000 কোটি টাকা চলতি অর্থ বছরে ঘাটতি। 6 মাসের মধ্যে চলতি অর্থ বছরে প্রথমার্ধের লক্ষ্যমাত্রা ছিল 2,14,143 কোটি 10 লক্ষ টাকা, আর এই 6 মাসেই ঘাটতি 58,000 কোটি টাকা। জুলাই আগস্টের তুমুল আন্দোলন,
হিংসা, ক্ষমতার পালাবদলের পর এই আইন শৃঙ্খলার অবনতি, ব্যবসা বাণিজ্য কিভাবে ধাক্কা খেয়েছিল তা এখানেই বোঝা যাচ্ছে। কিন্তু দেখুন, আমেরিকা বন্ধ করে দিয়েছে, সুইজারল্যান্ড বন্ধ করে দিয়েছে আপনাদের বাংলাদেশের প্রতি সহযোগিতা করা, অর্থ বরাদ্দ হওয়া। আমরা এই শনিবার যে বাজেট হয়েছে, কেন্দ্রীয় বাজেট, সেই কেন্দ্রীয় বাজেটে আমরা কিন্তু কয়েকশো কোটি টাকা বরাদ্দ করেছি বাংলাদেশের জন্য। প্রচুর ভারত বিদ্বেষী কথা বলেছেন, কলকাতা দখল, আগরতলা দখল, পরমাণু বোমা একেবারে নিক্ষেপ করা হবে ভারতের ওপরে, এইসব প্রচুর ফাঁকা বুলি আওড়েছেন, উস্কানি দিয়েছেন প্রচুর। বিজিবির ওপার থেকে এখানে বিএসএফ এর দিকে প্রচুর উস্কানি এসেছে, কিন্তু আমাদের সহযোগিতা কিন্তু বন্ধ হয়নি, আমাদের আর্থিক বরাদ্দ বন্ধ হয়নি, আমরা নিষেধাজ্ঞা চাপাইনি বাংলাদেশের ওপর, আমরা অর্থনৈতিক দিক থেকে এখনো পর্যন্ত বরাদ্দ করে চলেছি। সুতরাং ৫৮,০০০ কোটি টাকা আপনাদের আর্থিক বর্ষের ঘাটতি। সুতরাং অর্থ বছরের অর্ধেক সময় পার হলেও দেখা যাচ্ছে রাজস্বর দিক থেকে কোথায় হবে রাজস্ব? বিক্রি বাটা নেই, কিছু নেই। কর পাবে কোত্থেকে বাংলাদেশ সরকার? কোত্থেকে ইনকাম করবে বাংলাদেশ সরকার? এখানেই তো সব থেকে বড় প্রশ্ন। আর সেই প্রশ্নে গিয়েই তো ঠেকে গেছে বাংলাদেশের জনজীবন। দেখা যাচ্ছে গত ২০২৩ অর্থ বছরে একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ১,৫৭,৯৮৮ কোটি টাকা, অর্থাৎ গত অর্থ বছরের তুলনায় ১,৫৪২ কোটি টাকা কম আদায় হয়েছে, যা 0.98% কম। এবার কি করবে? শতাধিক পণ্য সেবায় মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক, আবগারি শুল্ক বাড়িয়ে দিয়েছে। এই যে শুল্ক বাড়ানো হলো, আয় তো দরকার সরকারের, বাংলাদেশ সরকারের আয় নেই। সেই আয় বাড়াতে গেলে এই শুল্ক বাড়ানো, আর এই শুল্ক বাড়ালে পরে জিনিসপত্রের দাম হু 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 করে বাড়বে। জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, আজকে শুধু বাড়ছে না, গত কয়েক দিন ধরেই বাড়তে শুরু করেছে, গত কয়েক মাস ধরেই বাড়তে শুরু করেছে। আর তারই প্রভাব পড়ছে একেবারে বাংলাদেশের মানুষের জনজীবনে, যার নেতিবাচক প্রভাব পড়ছে। মানুষ বুঝতে পারছেন, এক অংশের মানুষ তাঁরা ভারত বিদ্বেষে আওড়ে যাচ্ছেন, এখনো বিভিন্ন হুমকি হুঁশিয়ারি আওড়ে যাচ্ছেন। মোহাম্মদ ইউনূস ৫ দিন ধরে বিভিন্ন মিটিং করেছেন সুইজারল্যান্ডের সরকারের সাথে, একেবারে আনন্দ হাসি মুখে এসেছিলেন বাংলাদেশে ফিরে, কিন্তু এক পয়সাও সুইজারল্যান্ডের কাছ থেকে আনতে পারেননি, বরং সুইজারল্যান্ড বরাদ্দ বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় সত্যি তো যারা আন্দোলন করেছিলেন, ছাত্ররা যারা গণ অভ্যুত্থানে ছিলেন, তারা এই ধরনের উপদেষ্টা চাননি, তারা তো এই সরকার চায়নি। এবার কি হবে? হাসিনাকে ফেলা ভুল হয়েছিল, এটা কি বোধোদয়, নাকি এরকমটাই চাইছেন যে আবার আওয়ামী লীগ ফিরে আসুক, তারা ক্ষমা চাক কিন্তু ফিরে আসুক? দেখা যাক আগামী দিনে কি পরিস্থিতি হয় বাংলাদেশের, সেই নজর থাকবে। এবং অবশ্যই আগামী দিনে বাংলাদেশ নিয়ে আবারও কিছু কথা আপনাদের সামনে নিয়ে আসবো। নিউজ 18 বাংলা দেখতে থাকুন।